আমার নাম সুপ্রীতি। আমি এমন একটি অভাগা মেয়ে ছিলাম যার কপালে কোনোদিন খুশি ও সুখ জোটেনি। ভগবান না করে যাতে আমার মতো কপাল আর কোনো মেয়ের হয়। আমার দুঃখের কাহিনী শুনে আপনাদেরও চোখ থেকে জল বেরিয়ে আসবে। না জানি কে আমার জন্মদাতা ছিল। আমার কপাল তো সেই দিনই খারাপ হয়ে গেছিল যেদিন আমার মা দ্বিতীয় বিয়ে করেছিল। একটা বাচ্চার জীবন কাহিনী জড়িত থাকে তার বাবা মায়ের সঙ্গে। আমার মা একটা সাধারণ ঘরের মেয়ে ছিল। আমার নানু মানে মায়ের বাবা মারা যাওয়ার পরে দিদা খুব কষ্ট করে মাকে মানুষ করেছিল। মা যখন জোয়ান হয় তখন দিদার চিন্তাও বাড়তে থাকে। সে অনেক কষ্ট করে মাকে মানুষ করেছিল। দিদা যখন একা হাতে সংসার খরচা টানতে পারতো না তখন লোকের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো। এইভাবে মাকে বড় করার পরে যখন বুঝতে পারে তার মেয়ে জোয়ান হয়ে উঠেছে এবং বিয়ে না দিলে লোকের খারাপ নজর মায়ের উপর পড়বে, তখন দিদার একজন আত্মীয় আমার বাবার খোঁজ দেয় এবং বাবা দেখতে এসে মাকে পছন্দ করে। ও দিদা খুব তাড়াতাড়ি মায়ের বিয়ে দিয়ে দেয়। 17 বছর বয়সে মা বিয়ে হয়ে চলে আসে বাবার বাড়িতে। বাবা একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করত এবং ভালো টাকা ইনকাম করত। আমার ঠাকুরদা ও ঠাকুমার একমাত্র ছেলে ছিল আমার বাবা। বাড়ির সমস্ত দায়িত্ব আমার বাবা পালন করত। আমার বাবা তার নিজের বাবা মাকে খুব ভালোবাসতো। আমার ঠাকুমা আমার মাকে খুব সুন্দরভাবে সংসারের সমস্ত কাজকর্ম শিখিয়ে দিয়েছিল এবং ঘরের প্রত্যেকটা কাজে মাকে সাহায্য করত। আমার ঠাকুমা যেমন ঘরের সমস্ত কাজে পটু ছিলেন, ঠিক সেই রকমভাবেই আমার মাকেও নিজের মতো তৈরি করেছিলেন। আমার মাও ঠাকুমাকে খুবই শ্রদ্ধা করত ও খুব ভালোবাসতো। আমার মা বিয়ের পরে খুব খুশি ছিল এবং সব কিছু ঠিকঠাক চলছিল। তারপর একদিন হঠাৎ করে হার্ট স্ট্রোকে মারা যায় আমার ঠাকুরদা। রাতে খাওয়া দাওয়ার পরে যখন ঠাকুরদা ঘরে ঘুমিয়েছিল, তারপর সকালবেলা আর উনি উঠতে পারেননি। মায়ের বিয়ে হওয়ার 5 মাস পরেই আমার দাদু মারা যায়। দাদুর মারা যাওয়ার পরে আমার মা ও বাবা দিদার খুব খেয়াল রাখতো, একদম বাচ্চার মতোই তার যত্ন করত। ঠাকুরদার মারা যাওয়ার পরে দিদাও বেশিরভাগ দিন অসুস্থ থাকতো। এদিকে আমার মাকে বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতেই করতে হতো। দিদা যেহেতু অসুস্থ ছিল তাই উনাকে আমার মা কোনো কাজ করতে দিত না। তাই বাবা বলেছিল, তুমি যেহেতু বাড়িতে সারাদিন একা কাজ করো তাই তোমার মাকে এই বাড়িতে নিয়ে চলে আসবো। তোমার মা তোমার পাশে থাকলে অনেক সাহায্য হবে এবং তোমাকেও ভালো লাগবে। দাদুর চলে যাওয়ার পরে দিদা কেমন যেন একটা উদাসীন অবস্থায় থাকতো। তাই বাবা বলেছিল, তোমার মা থাকলে তার সঙ্গে সারাদিন গল্প করবে, মায়ের মনটা একটু ভালো থাকবে। তারপর আমার বাবা দিদাকে বাড়ি নিয়ে চলে আসে। তারপর এই বাড়িতে সবাই একসঙ্গেই থাকতো। আমার ঠাকুমা, দিদা, মা ও বাবা তারা সবাই একসঙ্গে থাকতো। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল। আমার কপাল তো সেই দিনই খারাপ হয়ে গেছিল যেদিন আমার মা দ্বিতীয় বিয়ে করেছিল সক্ষম কাকুর সঙ্গে। আমার নিজের বাবার যেখানে বাড়ি ছিল ঠিক সেখানেই সক্ষম কাকু বলে একটা লোক ছিল। সেই লোকটা একটু গুন্ডা বদমাইশ টাইপের লোক ছিল, সবার সাথে মারপিট ও বদমাশি করত। একদিন যখন সক্ষম কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তার একটা পা কেটে পড়ে যায়। তখন থেকে সে লাঠির মাধ্যমেই হাঁটত। লাঠি না থাকলে সে হাঁটতে পারত না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে গোটা পাড়ার লোক তাকে ল্যাংড়া বলেই ডাকত। লোকের এরকম দুর্ব্যবহারের জন্য সে আরও বেশি খিটখিটে মেজাজের হয়ে গেছিল। সে যখন পাড়ায় বের হতো এবং তার পাশ দিয়ে কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে চলে গেলে লাঠি দিয়েই মারতে শুরু করত। লোকটা এত বেশি খিটখিটে ও বদমাইশ ছিল যে পাড়ার লোক তাকে একদমই পছন্দ করত না এবং সবাই চাইতো তাকে পাড়া থেকে বের করে দিতে। যেহেতু সক্ষম কাকুর নিজের বাড়ি ছিল তাই কেউ তাকে পাড়া থেকে বের করতে পারেনি। সক্ষম কাকু আগে একটা দোকানে কাজ করত, কিন্তু তার যখন পা কেটে পড়ে যায় তখন সে কাজ করতে পারতো না। বাধ্য হয়ে সক্ষম কাকুর মা লোকের বাড়িতে কাজ করত এবং কষ্ট করে সংসার চালাতো। তারপর সক্ষম কাকুর মা যখন একদম অচল হয়ে যায় তখন বাধ্য হয়ে সক্ষম কাকু আবার সাহস করে সেই দোকানে কাজ করা শুরু করে। সক্ষম কাকু লোকের টানা ও নোংরা কথা অ্যাভয়েড করে নিজের কাজে মন দেয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো সক্ষম কাকু বাইরে বেরোনোই ছেড়ে দিয়েছিল। সক্ষম কাকুর মায়ের তো অনেক আশা ছিল যে সে তার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিবে, কিন্তু সক্ষম কাকুর স্বভাব চরিত্র ও তার যেহেতু একটা পা ছিল না তাই এতদিন পর্যন্ত তার বিয়ে হয়নি। কোনো বাবাই চাইবে না তার মেয়ের বর একজন গুন্ডা বদমাইশ হোক। সক্ষম কাকুর মায়ের স্বপ্ন পূরণ হয়নি। উনি তো ধরেই নিয়েছিলেন আর হয়তো তার ছেলের বিয়ে হবে না,
কিন্তু একদিন পাড়ার লোক জানতে পারে সক্ষম কাকুর নাকি একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। অনেক চেষ্টার পরে সক্ষম কাকুর মায়ের স্বপ্ন পূরণ হতে চলেছিল। শুধু তার মা কেন, সক্ষম কাকু নিজেও বিয়ে করতে চেয়েছিল। তারপর সে যখন বিয়ে করে নিয়ে আসে তখন পাড়ার লোক সক্ষম কাকুর বউকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছিল। কারণ সক্ষম কাকুর বউ ভীষণ সুন্দরী ছিল দেখতে। পাড়ার লোক তো অনেক বেশি আশ্চর্য হয়েছিল এটা দেখে যে কি করে একটা গুন্ডা বদমাইশ ও ল্যাংড়া লোক এত সুন্দর একটা বউ পেয়েছে। ওদিকে সক্ষম কাকুর অহংকারে তো যেন মাটিতেই পা পড়ছিল না, কারণ সেও ভাবতে পারেনি এত সুন্দর একটা মেয়ে তার ঘরের বউ হবে। নিশ্চয়ই কোনো পোড়া কপাল বাবা ছিলেন যে কিনা একটা গুন্ডা বদমাইশ লোকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন। সক্ষম কাকুর মা তো অনেক খুশি ছিলেন নিজের বৌমাকে পেয়ে। প্রথম প্রথম তাদের বাড়িতে সব কিছু ঠিক ছিল। এত সুন্দরী বউ পাওয়ার পরে সক্ষম কাকুও অনেকটা চেঞ্জ হয়েছিল, অত বেশি গুন্ডা বদমাইশি করতো না। পাড়ার লোক অনেক খুশি হয়েছিল এটা দেখে এবং সবাই বলেছিল, যাক বাবা, বিয়ের পরে সক্ষম এবার চেঞ্জ হয়ে গেছে। যতদিন সক্ষম কাকুর মা বেঁচে ছিল ততদিন ওদের বাড়িতে সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই জানতে পারা যায় সক্ষম কাকুর মা নাকি বাথরুমে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। ওনার যেহেতু অনেক বয়সও হয়েছিল, কোনো কাজবাজ করতে পারতেন না। সক্ষম কাকুর মায়ের মারা যাওয়ার পরেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তাদের ঝগড়াঝাটির আওয়াজ পাড়ার লোকে শুনতে পেত। আসলে যতদিন সক্ষম কাকুর মা বেঁচে ছিল ততদিন ওই মেয়েটি কোনো নোংরা কাজ করেনি। সক্ষম কাকুর মায়ের মারা যাওয়ার পরে মেয়েটির আসল রূপ বেরিয়ে আসে। প্রত্যেক দিনই তাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতো। সক্ষম কাকুর বউকে সবাই ভালো ভেবেছিল, কিন্তু সক্ষম কাকু যখন দোকান চলে যেত তখন সক্ষম কাকুর অনুপস্থিতিতে তার বউ বাইরে ঘুরে বেড়াতো। এই কথাটা যখন সক্ষম কাকুকে পাড়ার লোক বলেছিল তখন সক্ষম কাকু দোকানে যাওয়ার আগে নিজের বউকে ঘরের ভিতর ভরে দিয়ে তালা মেরে যেত, যাতে সে বাইরে বেরোতে না পারে। একদিন তো তাদের বাড়ির পাশের একটা কাকিমা সক্ষম কাকুর কথা শুনতে পেয়েছিল। তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। তখন সক্ষম কাকু তার বউকে বলেছিল, আমার মাকে তুই মেরে ফেলেছিস, যাতে তোর কাজ করা খুব সহজ হয়ে যায়। তুই সিঁড়ি থেকে আমার মাকে ধাক্কা মেরেছিলি। একদিন সক্ষম কাকু দোকান থেকে এসে দেখেন তার বউ অন্য একটা ছেলের সঙ্গে বিছানায় শুয়ে সম্পর্ক করছে। সক্ষম কাকু যখন নিজের চোখে দেখে ফেলেছিলেন তখন নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বউকে। বেহায়া ও বেলজ্জা ছিল ওই মেয়েটি, যে বাড়ি থেকে বের করার পরেও তার কোনো কিছুই যায় আসেনি। তার যেই ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল তাকে নিয়ে খুশি খুশি ওই বাড়ি থেকে বের হয়ে চলে যায়, কারণ ওই মেয়েটা সেটাই চেয়েছিল। এবং সক্ষম কাকু সম্পূর্ণভাবে একা হয়ে যায়। এই পৃথিবীতে একমাত্র তার মা ছিল নিজের, এখন তার কেউ নেই। আসলে সক্ষম কাকু যে মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে ছিল। বিয়ের আগে থেকেই তার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং বিয়ের পরেও ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক জারি রেখেছিল। সক্ষম কাকুর বিয়ের আগে মেয়েটা নাকি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছিল। তারপর মেয়েটির বাবা মা তাকে ধরে নিয়ে আসে ও তারপরেই সক্ষম কাকুর সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সক্ষম কাকুর মায়ের মারা যাওয়ার পরে সক্ষম কাকু তার বউয়ের ব্যাপারে এইগুলো কথা একটু একটু জানতে পেরেছিল। পাড়ার লোক মেয়েটির ব্যাপারে কিছুই জানতো না, কারণ মেয়েটি যেহেতু এই পাড়ার ছিল না, সে দূর গ্রামের মেয়ে ছিল। সক্ষম কাকুর সঙ্গে এত কিছু হওয়ার পরে উনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। তার মায়ের মারা যাওয়ার পরে গ্রামের লোক প্রথম তার চোখ থেকে জল বেরোতে দেখেছিল। এত কিছু হয়ে যাওয়ার পরে একটা মানুষ কি করে নিজেকে ধরে রাখতে পারত। সক্ষম কাকুর কষ্ট দেখে পাড়ার লোক তার কষ্ট বাড়তে আসতো, কিন্তু সে কাউকেই তখন দেখতে পারতো না বা কাউকেই বিশ্বাস করতো না। সক্ষম কাকু তখন ভাবতো সবাই তার ঠাট্টা করতে এসেছে। এত কিছু হয়ে যাওয়ার পরে সক্ষম কাকু আগের থেকে আরও বেশি খিটখিটে ও বদমাইশ হয়েছিলেন। উনি কাউকেই বিশ্বাস করতেন না এবং আগের থেকে আরও বেশি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পাড়ার লোক তার কষ্ট বুঝতে পেরেছিল যে কেন সক্ষম কাকু আগের থেকে এত বেশি খিটখিটে হয়েছিল। ঠিক সক্ষম কাকুর মতোই আমার মায়ের জীবনের কষ্ট শুনলে আপনাদের চোখ থেকেও জল বেরিয়ে আসবে। ওদিকে আমার ঠাকুমা চোখে স্বপ্ন নিয়ে বসেছিল কখন আমার মা গর্ভবতী হবে ও কখন সে তার নাতি নাতনিদের মুখ দেখতে পাবে। মায়ের ৩ বছর হয়ে গেছিল বিয়ে হতে, কিন্তু গর্ভবতী হয়নি। তারপর বাবা যখন ভালো ডাক্তার দেখায় তখন ভগবানের কৃপায় ও ঠাকুমার দোয়ায় মা গর্ভবতী হয়ে যায়। আমার মা ঠাকুমাকে অনেক ভালোবাসতো এবং খুব খেয়াল রাখতো, তাই ঠাকুমা দিনরাত আমার মায়ের জন্য প্রার্থনা করত
যাতে মা খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যায়। গর্ভবতীর খবর শুনে আমার ঠাকুমা খুব খুশি হয়েছিল। ওদিকে আমার ঠাকুমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল। উনি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। এদিকে আমার মা প্রেগনেন্ট ছিল, তাই বাবা বলেছিল ঠাকুমার জন্য একটা কাজের লোক রাখবে, যাতে সে ঠাকুমার দেখাশোনা করতে পারে। কারণ আমার মা যেহেতু অনেক কষ্ট করে গর্ভবতী হয়েছিল, তাই সে বাড়ির অত বেশি কাজের চাপ নিতে পারছিল না। তাই বাবা ঠাকুমার জন্য একটা লোক রাখে। কারণ আমার দিদারও বয়স হয়েছিল, সেও আমার মায়ের কাজে কোনো সাহায্য করতে পারতো না। তাই বাবা অনেক কষ্ট করে দিনরাত এক করে সারাদিন কাজ করে টাকা ইনকাম করতো এবং বাড়ির লোকেদের কোনো কষ্ট হতে দিত না। যা প্রয়োজন হতো এনে দিত এবং আমার মায়ের খুব কেয়ার করতো। ওদিকে হঠাৎ করে একদিন ঠাকুমার যখন অনেক বেশি শরীর খারাপ হয়, তখন বাবা গাড়ি ভাড়া করে ঠাকুমাকে হসপিটাল নিয়ে যায়। ওই গাড়িতে বাবা, ঠাকুমা, দিদা ও ড্রাইভার ছিল। গাড়ির মধ্যে যখন ঠাকুমা অনেক বেশি অসুস্থ হয়েছিল, তখন বাবা ড্রাইভারকে বলেছিল আরও জোরে গাড়ি চালাতে। ঠিক সেই সময় ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সবাই মারা যায়। এই খবরটা যখন মা জানতে পেরেছিল সবাই মারা গেছে, ওটা শুনে আমার মা অজ্ঞান হয়েছিল এবং পুরো পাড়ার লোক এসে আমার মাকে সামলেছিল। আমার মায়ের তো মরার মতন অবস্থা হয়েছিল, সে একটা জ্যান্ত লাশ হয়ে থেকে গেছিল। আমার মা তো নিজেকে শেষ করে দিত যদি না মায়ের পেটে আমি থাকতাম। শুধুমাত্র আমার খাতিরেই মা নিজেকে বাঁচিয়ে রেখেছিল। মা ভাবতেও পারেনি এই রকমভাবে সবাই তাকে ছেড়ে চলে যাবে। মায়ের তো এই দুনিয়ায় আর কেউই ছিল না, শুধুমাত্র আমিই ছিলাম তার পেটের মধ্যে। একদিকে আমার আশার খুশি আর অন্যদিকে তার নিজের লোক চলে যাওয়ার যে কষ্ট, এই দুটো মিলে সে জ্যান্ত লাশ হয়ে থেকে গেছিল। আমার বাবার মারা যাওয়ার পরে পাড়ার লোকে আমার মাকে অনেক সাহায্য করত। তারা যে যখন যা পারত আমার মাকে সাহায্য করত। কেউ হাতে টাকা দিত বা কেউ তরিতরকারি বা কেউ কখনো কাপড় চোপড় দিয়ে যেত। তারপর যেমন তেমন করে ৯ মাস কাটানোর পরে মা আমাকে জন্ম দেয়। যারা আমার জন্য ভগবানের কাছে এত প্রার্থনা করেছিল, আমার জন্মের পরে তারাই আমাকে দেখতে পায়নি। আমার জন্মের আগেই তারা মারা গেছিল। আমি তো আমার বাবাকেও দেখিনি। আমার জন্মের সময় পাড়ার লোক অনেক খুশি ছিল, কিন্তু আমার মায়ের মুখে না হাসি ছিল না কষ্ট ছিল। একদিকে খুশি ছিল আমার জন্মের জন্য, আর একদিকে কষ্ট ছিল তার নিজের লোকেদের হারানোর জন্য। আমার মায়ের এই পৃথিবীতে আর কেউ ছিল না, একমাত্র আমার ছাড়া। আমাদের বাড়ির পাশে সুলেখা আন্টি বলে একজন ছিলেন। সে আমার মাকে খুবই ভালোবাসতেন। আমার মায়ের যখন যা প্রয়োজন হতো উনি দিতেন, কিন্তু আমার মা কারো ওপর বোঝা হতে চায়নি। বাবার চলে যাওয়ার পরে তারা মাকে বাজারঘাট করে দিত, কিন্তু মাকে খুব লজ্জা লাগতো যখন সুলেখা আন্টিরা প্রত্যেক দিনই মায়ের সাহায্য করত। কখনো বা বাজারঘাট এনে দিত, কখনো বা জামা কাপড় এনে দিত। তাই মা তারপর থেকে নিজেই বাইরে যেত এবং যখন যা প্রয়োজন হতো নিজেই নিয়ে আসতো। যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমার মাকে কোনো দিন বাইরে যেতে হয়নি। বাবা সমস্ত জিনিস আমার মাকে এনে দিত। আর আজ বাধ্য হয়ে মাকে ছোটোখাটো জিনিসের জন্য বাইরে যেতে হচ্ছে। কিন্তু সুলেখা আন্টি আমার মাকে অনেক সাহায্য করত। সে আমার মায়ের সঙ্গ কোনো দিন ছাড়েনি। আমার মাকে নিজের ছোট বোনের মতো আগলে রাখত। সে যতটা পারত আমার মাকে সাহায্য করত। সুলেখা আন্টির নাতি নাতনিদের সঙ্গে আমি খেলা করতাম। আমার বয়স যখন ৫ বছর, মা তখন সুলেখা আন্টিকে বলে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমি সুলেখা আন্টির নাতি নাতনিদের সঙ্গে স্কুলে যেতাম। তাছাড়া মা এই পাড়াতে আর কারোর সঙ্গে আমাকে মিশতে দিত না। তার মনে একটা ভয় লেগেছিল, যদি সে আমাকেও হারিয়ে ফেলে। এই ভয়টা, এইভাবে আমাদের দিন বেশ কেটেই যাচ্ছিল। আমার বয়স যখন ৭ বছর, একদিন হঠাৎ করে আমি মাকে বলেছিলাম, মা, সবার বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা দেখতে কেমন ছিল? তুমি কোনো দিন দেখাওনি কেন? আমার বাবা কোথায় চলে গেছে? মা তখন আমাকে নিজের বুকের টেনে বলেছিল, বাবা তারার দেশে চলে গেছে। এবং মা তখন আলমারি থেকে বেশ কয়েকটা ছবি বের করে আমাকে দেখিয়েছিল। বাবা দেখতে খুব সুন্দর ছিল। ওই ছবিগুলো দেখে মায়ের আগের স্মৃতি মনে পড়ে এবং সে চোখের জল ফেলে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। সেই সময় আমি একটা ছবি লুকিয়ে রেখে দিয়েছিলাম নিজের কাছে এবং নিজের বালিশের নিচে ওই ছবিটাকে রেখে দিয়েছিলাম। আর মাঝে মধ্যে বালিশের নিচে থেকে ছবিটাকে বের করে বাবাকে দেখতাম। এতদিনে বুঝতে পেরেছিলাম যে বাবা না থাকার কষ্টটা কী। এদিকে আমাদের বাড়ির উপরে যে ঘরটা ছিল সেটা মা ভাড়াতে দিয়েছিল এবং সুলেখা আন্টি মাকে এই বুদ্ধিটা দিয়েছিল। উপরের ঘর ভাড়া খাটিয়ে যা টাকা মা পেত ওখান থেকেই
টানাটানি করে কোনো রকম করে আমাদের সংসার চলতো, তাও অভাব থেকে যেত। তাই পাড়ার লোক যে যা দিয়ে যেত মা না বলতো না, জিনিসগুলো বাধ্য হয়ে নিয়ে নিত। একদিন সুলেখা আন্টির নাতনির সঙ্গে বাইরে খেলা করছিলাম, ঠিক সেই সময় সক্ষম কাকু আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় বকাবকি করেছিল। সক্ষম কাকুকে দেখলেই আমরা ভয়ে পালিয়ে যেতাম, তার নাম শুনে সব বাচ্চারাই ভয় পেত। সেদিন যখন আমি সক্ষম কাকুর মুখোমুখি হয়, তখন ভয়ে আমি পালিয়েই যাচ্ছিলাম, কিন্তু উনি আমাকে ডেকে বলেছিলেন আমার কাছে এসো। আমি ভয়ে ভয়ে ওনার কাছে এগিয়ে গেছিলাম। সক্ষম কাকু একটা প্লাস্টিক আমার হাতে ধরিয়ে দেয় আর বলে এটা তোমার মাকে দিয়ে দেবে। আমি তো ভয়ে প্লাস্টিকটা হাতে নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু ছোট ছিলাম তাই অতটা বুঝতে পারিনি, এবং ভয়ে ওই প্লাস্টিকটা নিয়ে গিয়ে মায়ের হাতে দিয়ে দিই আর বলি এই প্লাস্টিকটা সক্ষম কাকু দিয়েছে। প্লাস্টিকটা খুলে যখন মা দেখেছিল তখন ওর মধ্যে কিছু তরকারি ভরা ছিল। এটা দেখে মা খুব আশ্চর্য হয়েছিল, কারণ এত বছর উনি আমাদের কোনো খোঁজ খবর নেননি। বাকি পাড়ার প্রত্যেকটা মানুষ আমাদের কিছু না কিছু জিনিস দিয়ে সাহায্য করত। সেদিন রাতের বেলা হঠাৎ করে আমার অনেক বেশি পেটে ব্যথা হয়। মা একা ভয় পেয়ে সুলেখা আন্টির বাড়িতে গিয়ে ডাক দেয়। তখন জানতে পারে আজ রাতের বেলায় তারা গ্রামের বাড়ি চলে গেছে, তাদের খুব জরুরি কাজ ছিল তাই। তারপর মা প্রতিবেশীদের কাছে সাহায্য চায় এবং তাদের দরজায় গিয়ে নক করে। রাত তখন 3টে বাজছিল। সেই সময় কেউ দরজা খুলেনি এবং আমাদের কেউ সাহায্য করেনি। মা যখন পাড়া ঘুরে কাউকে পায়নি, ঠিক সেই সময় সক্ষম কাকু মায়ের কান্নাকাটি দেখে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং মাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। মায়ের কথা শুনে সক্ষম কাকু ঘরে এসেছিল এবং আমাকে কোলে তুলে হসপিটালে নিয়ে গেছিল। সক্ষম কাকু আর মা সারা রাত হসপিটালে ছিল। সেদিন না চাইতেও সক্ষম কাকুর কাছ থেকে মাকে সাহায্য নিতে হয়েছিল, কারণ তাছাড়া আর কোনো উপায় ছিল না মায়ের কাছে। সেদিন রাতের বেলা যখন সক্ষম কাকু আমাদের বাড়ি ঢুকেছিল, তখন পাড়ার একজন মহিলা জানালা খুলে দেখেছিল সক্ষম কাকু আমাদের বাড়িতে ঢুকেছে। তখন সে নিজের মনে ধারণা করে নেয় যে সক্ষম কাকুর সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক আছে, এবং ওই কথাটা সে আগুনের মতো গোটা পাড়ায় রটিয়ে দেয়। আমার শরীর খারাপের পরে সক্ষম কাকু মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করতে আসতো। তখন পাড়ার লোক অনেক নোংরা নোংরা কথা বলতো আমার মায়ের ও সক্ষম কাকুর ব্যাপারে। একদিন সুলেখা আন্টি বাড়িতে এসে বলেছিল সক্ষম কাকু আমাদের বাড়ি আসে, তাই পাড়ার লোক অনেক আজে বাজে কথা বলছে মায়ের ব্যাপারে। তারা এটাই বলেছিল আমার মায়ের যখন সক্ষম কাকুর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে আমার মাকে সক্ষম কাকুর সঙ্গে বিয়ে করতে হবে। লোকের টানা ভরা কথা ও নোংরা কথার জন্য আমার মাও সক্ষম কাকুকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল। শুধু সক্ষম কাকু কেন, আমার মা কোনো লোকের সঙ্গে আর দ্বিতীয় বিয়ে করতে চায়নি, বাধ্য হয়ে মাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল। বিয়ের পরে মা আর আমি ওই বাড়িটা ছেড়ে সক্ষম কাকুর বাড়িতেই চলে এসেছিলাম এবং আমাদের পুরো বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছিলাম। মায়ের বিয়ের পরে সব কিছু বেশ ভালোই ছিল। সক্ষম কাকু সব জিনিসপাতি মাকে এনে দিত। মাকে আর তখন বাইরে যেতে হতো না। মা আমাকে বুঝিয়ে বলেছিল এখন উনিই তোমার বাবা। সক্ষম কাকু যেই দোকানে কাজ করতো সেখান থেকে যা টাকা পেত আমাদের সংসার চলে যেত। ওদিকে মা মাঝে মধ্যে সুলেখা আন্টির বাড়িতে দেখা করতে যেত। এইভাবে আমি বড় হয়ে উঠি। সক্ষম কাকুর সঙ্গে বিয়ের পরে 3 বছর সব কিছু ঠিকঠাক ছিল। তারপরে আমার জীবনে খারাপ অধ্যায় শুরু হয়ে যায়। সক্ষম কাকু লটারি খেলা শুরু করেছিল, যার জন্য সে নিজের দোকান যাওয়া বন্ধ করে দিয়েছিল। মা যখন দোকানের ব্যাপারে জিজ্ঞেস করতো তখন সক্ষম কাকু কোনো না কোনো মিথ্যা কথা বলে দিত এবং কথাটাকে ঘুরিয়ে দিত। তারপর মা একদিন খোঁজ খবর নিয়ে জানতে পারে সক্ষম কাকু দোকান বন্ধ করে লটারি খেলে। এইভাবে সে ঘরের প্রত্যেকটা জিনিস লটারি খেলে হেরে যেত। সক্ষম কাকুর ব্যবহার দিন দিন খারাপ হতে থাকে এবং মায়ের সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। মা বুঝতে পারে এই লোকের সঙ্গে থাকলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। মায়ের মনে এটা ভয় ছিল সক্ষম কাকু হয়তো কোনো দিন আমাকেই কারো কাছে বিক্রি করে দেবে, কারণ দিন দিন সক্ষম কাকুর ব্যবহার খুবই খারাপ হয়ে যাচ্ছিল। উনি এমনভাবে জুয়া খেলা ও লটারি খেলায় মত্ত হয়েছিলেন যে নিজের বাড়িটাই জুয়াতে হেরে গেছিলেন। সক্ষম কাকুর নিজের আর কিছুই ছিল না, উনি নিজেকে শেষ করে দিয়েছিলেন। তারপর বাধ্য হয়ে আমি ও মা চলে আসি আমার নিজের বাবার বাড়িতে। আমাদের সঙ্গে সক্ষম কাকুও বাড়ি এসেছিল। মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সক্ষম কাকু মায়ের একটাও কথা শুনেনি। আর আমি প্রথম থেকেই সক্ষম কাকুকে দেখে ভয় পেতাম,
তাই আমি তার কাছে খুব একটা যেতাম না। আজ সক্ষম কাকুর কাছে কিচ্ছু নেই। যেই বাড়িটাকে নিয়ে সে একসময় খুবই গর্ব করত, আজ সেই বাড়িটাই সে নিজের হাতেই হারিয়ে দিয়েছে। সংসারের খরচের জন্য সক্ষম কাকু একটাও টাকা দিতে পারত না। এখন তো সে মাঝে মধ্যে রাতের বেলাতেও বাড়ি আসে না। সক্ষম কাকুর এরকম ব্যবহারের জন্য আমার মা আমাকে নিয়ে খুবই চিন্তা করত। মা ভাবত সক্ষম কাকুর জন্য আমার জীবনটাই হয়তো নষ্ট হয়ে যাবে এবং এরকম কষ্ট করে আমি বড় হয়ে উঠি। মা আর আমার জীবনের সুখ শান্তি বলে কিছুই ছিল না। মা তো এসব দেখার পরে এখন অনেক বেশি অসুস্থ হয়ে থাকতো। মায়ের যখন একবার অনেক শরীর খারাপ হয় তখন ডাক্তার দেখিয়ে জানতে পারি মায়ের সুগার হয়েছে এবং বিপিও হাই হয়েছে। ওদিকে সংসারের টানাটানির জন্য আমি বাইরে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যদিও বা মায়ের খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু আমাদের সংসারে অনেক অভাব হতো, তাই বাধ্য হয়ে মা আমাকে বাইরে কাজ করা পারমিশন দিয়েছিল। তাই একটা লোকের বাড়িতে আমি কাজ করা শুরু করেছিলাম। যেহেতু আমি বেশি দূর পড়াশোনা করিনি, দশম শ্রেণী পড়া আমি কমপ্লিট না করে স্কুল ছেড়ে দিয়েছিলাম। তাই জানতাম এত কম ডিগ্রি নিয়ে কোথাও চাকরি পাবো না। ওদিকে মাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি একটা দোকানে কাজ পেয়েছি। কাজ করে আমি যা টাকা পেতাম মায়ের হাতে দিয়ে দিতাম। এইভাবে মালকিনের বাড়িতে কাজ করতে সবেই আমার ৩ মাস হয়েছিল। উনি আমাকে এক্সট্রা করে টাকাও দিতেন। মালকিন আমার বেশ ভালোই সাহায্য করতেন। একদিন মালকিনের বাড়িতে কাজ করতে গিয়ে দেখি মালকিন বাড়িতে নেই, উনি বাবার বাড়ি চলে গেছেন। তখন ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমিও বাড়ি চলে যাব। ওদিকে মালিক সেদিন বাড়িতেই ছিলেন। উনি নিজের ঘরে বসেই পেপার পড়ছিলেন। তারপর আমি কাজের শেষে বলি, মালিক আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। তখন উনি আমার দিকে তাকিয়ে বলেন, বাড়ি যাওয়ার আগে ১ কাপ চা আমার রুমে নিয়ে আসবে। আমি তখন ভাবতেও পারিনি আমার সঙ্গে এত খারাপ কিছু একটা হতে চলেছে। আমি চা নিয়ে মালিকের ঘরে যাই। চাটা টেবিলের উপর রাখতেই দেখি উনি নিজের জামার বোতাম খুলতে শুরু করেছেন। ওটা দেখে আমি লজ্জায় রুম থেকে বেরোতেই যাচ্ছিলাম। ঠিক সেই সময় মালিক আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেন। তারপর আজাইগায় হাত দিয়ে আমাকে বিছানায় ফেলে দেন ও আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেন। আমি ভয়ে কান্নাকাটি করে মালিকের কাছে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে ছেড়ে দেয়, কিন্তু মালিক আমার একটাও কথা শোনেনি। ঠিক সেই সময় বিছানার পাশে একটা ছোট টেবিল ছিল, তার উপরে একটা ভারী ফুলদানি রাখা ছিল। নিজেকে বাঁচানোর জন্য আমি ওই ফুলদানি হাতে নিয়ে মালিকের মাথায় অনেক জোরে মারি। মালিক তখন অজ্ঞান হয়ে বিছানা থেকে মেঝেতে পড়ে যান। আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যাই। সেদিন মালিকের বাড়িতে পাহারাদারও ছিল না। তখন আমি বুঝতে পেরেছিলাম এগুলো মালিকের একটা প্ল্যান ছিল। তাই সেদিন বাড়িতে কেউ ছিল না, উনি একাই ছিলেন এবং আমার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। সেদিন আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসে মাকে জড়িয়ে ধরেছিলাম। মা আমার কান্না দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে মা, তুই এমনভাবে কাঁদছিস কেন? মাকে তখন আমি সব সত্যি কথা বলে দিয়েছিলাম যে আমার সঙ্গে এইসব হয়েছে। আমার সাথে এইসব হয়ে গেছে এটা দেখে মায়ের টেনশন তখন দেখার মতো ছিল। মা আমার কথা শুনে এত বেশি ঘাবড়ে গিয়েছিল ও এত বেশি টেনশন করছিল, তখন সে বারবার একটা কথা জিজ্ঞেস করছিল যে আমার সঙ্গে কিছু করেনি তো, আমি ঠিক আছি তো। মাকে যখন আমি বুঝিয়ে বলি আমার সঙ্গে কিছু হওয়ার আগেই আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, আমি একদম ঠিক আছি। এই ঘটনাটা হওয়ার পর থেকে আমি আর বাড়ি থেকে বাইরে বেরোইনি এবং কারো বাড়িতে আর কাজ করতে যাইনি। ওই ঘটনা হওয়ার পর থেকে আমার মনে অনেক ভয় ঢুকেছিল। সেদিনের পর থেকে মা আমাকে উদ্ভট উদ্ভট কথা সবসময় জিজ্ঞেস করত। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ভেতরটা খুবই খারাপ করছিল ও আমি বাথরুমে গিয়ে বমি করা শুরু করি। আমার বমি করা দেখে তো মা অনেক উল্টোপাল্টা ভেবেছিল এবং আমাকে আজে বাজে প্রশ্ন করেছিল। মায়ের মনে অনেক বেশি ভয় ঢুকেছিল। সে ভেবেছিল হয়তো আমার জীবনটা এবার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি জানতাম কিভাবে আমি নিজেকে বাঁচিয়েছিলাম। সেদিন দুপুরে আমার যখন বমি হয়, সেদিন রাতের বেলায় সুলেখা আন্টির বাড়িতে মা চলে যায়। আমি ভাবছিলাম এত রাতের বেলা সুলেখা আন্টির বাড়ি যাওয়ার কী ছিল, কী এমন এমার্জেন্সি ছিল বা কী এমন এমার্জেন্সি কথা ছিল যে মাকে অর্ধেক রাতে তাদের বাড়ি যেতে হয়েছিল। তার পরের দিন সকালবেলা মা পাড়াতে সবাইকে মিষ্টি বিতরণ করেছিল এবং বলেছিল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের এরকম ব্যবহার দেখে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। এই কয়েকদিনের মধ্যে মা কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল এবং আমার এই অবস্থায় মা কেন আমাকে নিজের থেকে দূরে সরাতে চেয়েছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। মা হয়তো আমার কথাই বিশ্বাস করেনি। সে হয়তো ভেবে বসেছিল আমার পেটে বাচ্চা চলে এসেছে। তারপর ভাবছিলাম কে এমন ছিল যে আমাকে সামনে থেকে না দেখেই পছন্দ করেছিল।
কে এমন ছিল যে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল? আর মা এত তাড়াতাড়ি কিভাবে আমার বিয়েটা ঠিক করেছিল? আমার তো এই সব কিছুই ভালো লাগছিল না। কারণ এই সময় আমার কাছে মায়ের খুব দরকার ছিল। ওই ঘটনাটা হওয়ার পর থেকে আমি সম্পূর্ণভাবে ভেঙে গেছিলাম। তারপর মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, "তুমি এই অবস্থায় আমাকে নিজের থেকে কেন দূরে সরাতে চাইছো?" মা বলেছিল, "আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি চাই না আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। তাই চুপচাপ বিয়ে করে নে।" তারপর আমার বিয়ের দিন কাছে আসে। তখন আমি জানতে পারি আমাকে যেই ছেলেটি পছন্দ করেছে সে আর কেউ না, সুলেখা আন্টির নাতি ছিল। সে সুলেখা আন্টিকে বলেছিল আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে নাকি বিয়ে করতে চায়। সেদিন রাত্রেবেলা মা তাদের বাড়ি গিয়ে এই ব্যাপারে আলোচনা করেছিল এবং সুলেখা আন্টি মাকে বলেছিল তারা আমাকে তাদের বাড়ির বউ করতে চায়। আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছিলাম। আমি ভাবতেও পারিনি সুলেখা আন্টির নাতি ঋষভ আমাকে পছন্দ করবে। আমার মা তো এটা জানার পরে অনেক খুশি ছিল এবং এই সম্পর্কটা সে হাত থেকে যেতে দিতে চায়নি। কারণ ঋষভের সঙ্গে বিয়ে হলে আমি সবসময় মায়ের চোখের সামনেই থাকতাম। তাই মা তাড়াতাড়ি আমার বিয়েটা ঠিক করে দেয়। তারপর ঋষভের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমি অনেক খুশি ছিলাম। যেহেতু সুলেখা আন্টি ও আমাদের বাড়ি একদম পাশাপাশি ছিল, তাই মায়ের জন্য আমার কোনো চিন্তাই ছিল না। যখনই ইচ্ছে হতো তখনই মায়ের সঙ্গে দেখা করতে চলে যেতাম এবং মা ও আমাদের বাড়ি আসতো। আমার বিয়ের পরে বেশ ভালোই দিন কাটছিল। ওদিকে সক্ষম কাকুর কোনো পাত্তাই ছিল না। সে কোথায় গিয়েছিল কেউ জানতো না। একদিন হঠাৎ করে খবর আসে সক্ষম কাকু নাকি মারা গেছে। জানতে পারা যায় সে নাকি মদ মাতাল হয়েছিল এবং অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য সে মারা গেছে। এখন আমার শ্বশুরবাড়ি ও মাকে নিয়ে অনেক ভালো আছি। সোহিনী আন্টি অনেক বুড়ো হয়ে গেছে, মায়েরও অনেক বয়স হয়েছে। আমি যতটা পারি তাদের সবার খেয়াল রাখি। আর শ্বশুরবাড়িতে সবাই আমাকে অনেক ভালোবাসে। কখনো ভাবতে পারিনি কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসবে এবং সবার এত ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ের ৭ মাস পরে আমি আজ প্রেগনেন্ট হয়েছি এবং সঠিক টাইমে আমার একটা পুত্র সন্তান হয়েছে। আমার বাড়িতে সবাই খুব খুশি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।